একজন মানুষকেও এভাবে হত্যা করা যায় না। আপনি যদি দেখবেন পাকিস্তানে কিন্তু তারা কখনো হত্যা করে না এভাবে। বন্ধুত্ব কিন্তু কখনো একপাক্ষিক হয় না, একটি সকল সময় দ্বিপাক্ষিক হতে হবে। দেশ এবং দেশের বাইরে যারা যে অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আবার সকলকেই স্বাগত জানাচ্ছি নিউ ন্যাশন প্রেজেন্স ফেস টু ফেস। আপনারা জানেন বাংলাদেশের সাথে এক আন্তর্জাতিক সম্পর্ক এছাড়াও বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ভারত। বর্তমানে আমরা খুব ভালোভাবেই জানি আমাদের মধ্যে একটি ইরিটেশন কাজ করছে, যেটি হলো সীমান্তে হত্যা। এবং আজকের এই বিষয় নিয়ে নিউ ন্যাশনের ফেস টু ফেস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের ফর্মার চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, মানে স্ট্রেটলি যদি আমি একটা কোয়েশ্চেন করি স্যার, সীমান্তে হত্যা অর্থাৎ স্যার বর্ডার কিলিং, এই সংখ্যাটা কিন্তু স্যার আসলে আপনারা যদি হিসেব করি 2001 থেকে 2024 এটা কিন্তু স্যার মোর দ্যান 500 ক্রস করেছে। এবং সেটা যদি আমরা একটু 90-এর দশক থেকে শুরু করি তবে স্যার সেই সংখ্যাটা কিন্তু 1000-এর বেশি। ওই জায়গায় স্যার আসলে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও কেন এটা হয় স্যার? আচ্ছা, আমি এখানে দুটো কথা বলি। প্রথমে একটা হচ্ছে যে এই যে সংখ্যা, আমি কিন্তু সংখ্যার খেলায় বিশ্বাস করি না। সুতরাং এখানে 500 জন নাকি 1000 নাকি একজন, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে একজন মানুষকেও এভাবে হত্যা করা যায় না। যে আনআর্মড সিভিলিয়ান, সে যদি অপরাধী হয়ে থাকে, বাট হি ক্যানট বি কিল্ড লাইক দ্যাট। এটা এক নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে এটা বন্ধু রাষ্ট্র বলে কিন্তু কথা নয়। যে কোনো রাষ্ট্রের প্রতি এটা আন্তর্জাতিক আইন দ্বারাই এটা তার একটা দায়িত্ব রয়েছে, একটা দায়বদ্ধতা রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যে এভাবে আপনার ওই বর্ডারে বা সীমান্ত এলাকায় মানুষজনকে হত্যা করা হবে না। মানুষ যদি আইন লঙ্ঘন করে বেআইনিভাবে যদি অনুপ্রবেশ করে, অবশ্যই আপনি তার প্রতি আইনগত ব্যবস্থা করতে পারবেন। তাকে আটক করা যাবে, তার বিচারে সোপর্দ করা যাবে, তাকে এমনকি বিচারে অপরাধ প্রমাণিত হলে তাকে কারাগারে প্রেরণ করা যেতে পারে। অর্থাৎ নানা ধরনের কিন্তু আপনি তাদেরকে দিতে পারেন মানে দণ্ড। কিন্তু একজন যে আনআর্মড, তাকে নিরস্ত্র একজন সাধারণ মানুষ, সে হয়তো অনুপ্রবেশ করেছে বা মনে করুন চোরাচালানো করছে, আপনি তাকে দেখে শুনে একদম লক্ষ্য করে তাকে গুলি করে মেরে ফেলবেন, এটি কখনো আন্তর্জাতিক আইন সমর্থন করে না। কিন্তু স্যার মানে ওই জায়গা থেকেও যদি আমি একটু বলতে যাই যে তাদের কিন্তু মানে বিএসএফ যে স্টেটমেন্ট দিচ্ছে, বিএসএফ সবসময় বলে যে চোরাচালানকারী এবং ওই জায়গায় আমরা ফায়ার করলাম, যেটা আপনি মেনশন করলেন। তাহলে স্যার এই জায়গা থেকে আমরা যে পতাকা বৈঠকগুলো করছি বা মানবাধিকার কর্মীরা যারা বলছেন যে আসলে পতাকা বৈঠকের মাধ্যমে আসলে সমস্যার সমাধান করা সম্ভব, কতটুকু বিশ্বাস করেন স্যার? না দেখুন, হ্যাঁ, এগুলো কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব, যদি if you are negotiating and talking in good faith and with good intention, আপনার অভিপ্রায়টা কিন্তু একদম সৎ হতে হবে। যে আমি দেখুন, আপনি আমি অনেক আগে যখন জাতীয় মানবাধিকার কমিশনে ছিলাম, যখন ফেলানি হত্যাকাণ্ডটা ঘটলো, আমি ফেলানি হত্যাকাণ্ড আমি জায়গা কিন্তু আমি ওখানে পরিদর্শনে গিয়েছিলাম। আমি ওর বাবা মার সঙ্গে কথা বলেছি। আমি ওর কবরে জিয়ারত করে ঢাকায় ফিরে এসে যখন দেখছি যে বিএসএফ কোনো বিচার হচ্ছে না, তারা করছে না তাদের, তখন কিন্তু আমি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনকে আমি একটা চিঠি লিখেছিলাম। এবং সেই চিঠিতে আমি উল্লেখ করেছিলাম যে কেন এই ফেলানি হত্যাটা গ্রহণযোগ্য নয়, সমর্থনযোগ্য নয়, এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং সেখানে আমি 1926 সালের একটি মামলার উল্লেখ করেছিলাম, গার্সিয়া অ্যান্ড গার্জা ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মামলাটা হচ্ছে মেক্সিকো বনাম যুক্তরাষ্ট্র। এবং সেখানে এই গার্সিয়া এবং গার্জা দুজন মেক্সিকান নাগরিক, এই 14-15 বছরের ভাই এবং বোন, তারা দুজন ছাত্রী অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাতের অন্ধকারে নদীর সাথে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। এখন মার্কিন কোস্টগার্ড তাদেরকে যখন আইডেন্টিফাই করলো, তখন তাদেরকে নিরস্ত্র সাঁতরাচ্ছে এই ভাই এবং বোনকে গুলি করে হত্যা করলো। এবং তখন এই মামলার শেষে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই কাজটিকে একটা বিরোচিত কাজ হিসেবে অভিহিত করে বললেন যে কোস্টগার্ড এই কাজটি করেছে তাকে পুরস্কৃত করা উচিত, এখানে তার শাস্তি কোনো প্রশ্নই ওঠে না। এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোকে বলল যে মেক্সিকো, আমরা দুঃখিত, আমরা তো এখন কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না, কেননা আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি যেটাকে
অলরেডি এটাকে যে বৈধ একটি কাজ সেসব স্বীকৃতি দিয়েছে। শুধু আমাদের আইন অনুযায়ী আমাদের এই কোস্টগার্ড কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, শুধু এখানে ক্ষতিপূরণের কোনো প্রশ্ন ওঠে না। তখন এটি কিন্তু আরবিট্রেশনে পাঠানো হয়েছিল, আন্তর্জাতিক আরবিট্রেশন। সেখানে আন্তর্জাতিক সালিশ তারা কিন্তু বলল যে মার্কিন যুক্তরাষ্ট্র তুমি তোমার অভ্যন্তরীণ রাষ্ট্রীয় আইন দিয়ে বিচার করে বলতে পারো না যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা, কোন একটা আন্তর্জাতিক আইন বা দায় দায়িত্ব লঙ্ঘন হলো কিনা, এটা কিন্তু নির্ণীত হবে আন্তর্জাতিক আইনের মানদণ্ডে। এবং আন্তর্জাতিক আইনের মানদণ্ড যেটা স্বীকৃত আন্তর্জাতিক ভাবে সর্বজনীন ভাবে, সেটি হচ্ছে যে একজন নিরীহ নাগরিককে যিনি আনাম সিভিলিয়ান, তাকে তুমি তার প্রত্যেক ক্ষেত্রে এমন কোনো শক্তি প্রয়োগ করতে পারো না যা আনুপাতিক নয় এবং যার দ্বারা তার মৃত্যু ঘটতে পারে। সুতরাং আমি যখন এই চিঠিটা দিলাম তখন কিন্তু ভারতের যিনি চেয়ারপারসন ছিলেন জাস্টিস বালাকৃষ্ণন, উনি ভারতের সাবেক প্রধান বিচারপতি ছিলেন, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে উনি কলকাতা চলে গিয়েছিলেন এবং কলকাতায় গিয়ে উনি ব্যাপারটার সঙ্গে আরো পরিচিত হয়ে উনি ওখানেই মানে ভারতের মানবাধিকার কমিশন থেকে উনি নির্দেশ দিয়েছিলেন অবশ্যই এটার বিচারের ব্যবস্থা করতে হবে, যার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে একটা বিচার অনুষ্ঠিত হয়েছে। যদিও সে বিচারটা আমাদের প্রত্যাশিত বিচার হয়নি, কিন্তু এই যে বিচার করেছে তারা, যেখানে তার প্রথম থেকেই অস্বীকার করছে যে বিচারের কোনো প্রশ্ন উঠে না, সেই জায়গাটা কিন্তু আমরা শুরু করতে পেরেছিলাম যেহেতু আমরা তাদের সঙ্গে একটা ডায়ালগে গিয়েছিলাম এবং সেটা একটা কাজ হয়েছিল। এগুলোর পিছনে লেগে থাকতে হবে। আমাদের রাষ্ট্রকে একটা শক্ত ভূমিকা নিতে হবে এবং শক্ত করে কথা বলতে হবে। আমরা বন্ধুত্বের পরিচয় শুধু বাংলাদেশ এককভাবে দিয়ে যাবে এটা হতে পারে না। বন্ধুত্ব কিন্তু কখনো একপাক্ষিক হয় না, একটি সকল সময় দ্বিপাক্ষিক হতে হবে। সেই দ্বিপাক্ষিক আমরা শুধুমাত্র প্রমাণ দিয়ে যাব, আমরা শুধুমাত্র ত্যাগ করে যাব আর অন্যরা ত্যাগ করবে, এটা কখনো হয় না। স্যার আপনি অলরেডি ক্লিয়ার করেছেন, বাট মেজর একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন স্যার, সেটা হলো জাস্ট 2024-এর জানুয়ারিতে স্যার একটা ঘটনা ঘটলো যেখানে আসলে আমাদের যা ঘটনা ঘটলো, আপনি ফেলানির উদাহরণ দিলেন, রিসেন্টলি স্যার একজন বিজেপি সদস্যই মারা গেলেন এবং এই জায়গায় বিএসএফ যে স্টেটমেন্ট দিলেন যে তিনি আসলে সিভিল ড্রেসে ছিলেন অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা তাকে ফায়ার করেছি। স্যার এইটা আদৌ আন্তর্জাতিক আইন পারমিট করে কিনা, নাম্বার ওয়ান, এবং দ্বিতীয়ত হলো স্যার এইখানে রিগোরাস কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন রয়েছে কিনা, এবং যদি হয় স্যার সেক্ষেত্রে বিএসএফ এর জায়গা থেকে আসলে কি স্যার তাদের কি কোনো শাস্তি প্রয়োগ করা এর কোনো আসলে বিধান রয়েছে কিনা, মানে তারা কি কোনো স্যার এটা শাস্তি দিতে পারে কিনা স্যার? এটা হচ্ছে কি যে আমরা আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে স্যার, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করবার চেষ্টা করি তারা কিন্তু দেখবো যে এটা কনসিস্টেন্টলি কিন্তু এই কাজটা করে যাচ্ছে। তারা কিন্তু বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে না এটা আমরা অবশ্যই এটা কমিয়ে আনবো, আমরা শূন্যের কোঠায় নিয়ে আসবো। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আশ্বস্ত করা হয় যে আমরা আলোচনা করছি শূন্যের কোঠায় নিয়ে আসবো, কিন্তু আমরা দেখি যে কখনোই শূন্যের কোঠায় নামে না। এবং এটাই ধারাবাহিক, এটা চলতেই থাকে। এটা যে কোনো মানে কে ক্ষমতায় আছে আমাদের বাংলাদেশে, এটা মানে এটি কোনো বিচার্য যেন নয়, এই ঘটনা কিন্তু চলতেই থাকে। অর্থাৎ ভারত অভ্যন্তরীণ ভাবে বিএসএফ কে বোধহয় এই বার্তা দেয় না যে তোমাদের আচরণ পাকিস্তানের সীমান্তে যেরকম হবে বাংলাদেশ সীমান্তে সেরকম হতে পারে না, এই বার্তাটা বোধহয় তাদেরকে সঠিকভাবে দেয়া হয় না, যার জন্য তারা যে ধরনের আচরণ হতে পাকিস্তানের সীমান্তে করতে পারে। কিন্তু আপনি কিন্তু দেখবেন পাকিস্তানে কিন্তু তারা কখনো হত্যা করে না এভাবে, না স্যার। কিন্তু আমরা যারা বন্ধু রাষ্ট্র তার মানে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভারতের পক্ষ থেকে ঘাটতি রয়েছে। বন্ধুত্ব আমরা তাদের বন্ধু, এটা যদি তারা আমাদের বন্ধু যদি তারা দাবি করে, আমরা দাবি করতে পারি আমরা ভারতের বন্ধু, কিন্তু ভারত যে আমাদের বন্ধু যদি তারা দাবি করে তার প্রমাণ কিন্তু রাখতে হবে যে এখানে তাদের আচরণ ভিন্নতর হতে হবে। এবং ভিন্নতর যদি হতো তাহলে কিন্তু এই যে আপনার বিজিবির এই সদস্য সে আপনার পোশাকে আছে নাকি সে সিভিল ড্রেসে আছে, এটা কিন্তু ধর্তব্য নয়। কেননা আপনি পোশাকে থাকলেও আপনি তাকে গুলি করতে পারেন না, আর যদি আপনি সিভিলিয়ান তাহলে আপনি তাকে গুলি করতে পারেন না, কেননা সেটা অনারাউন্ড। মনে করেন বিজেপি যদি ওনার যদি অস্ত্র থাকতো, সে অস্ত্র কি বিএসএফ তাক করে আছে? যদি তাক করে থাকতে বলতো না আমি ভয় আমাদের সেলফ ডিফেন্সে আমাকে গুলি করতে হয়েছে, তা তো নয়। আর যখন সিভিলিয়ান যার হয়তো কোনো অস্ত্রই নেই, তার হয়তো কোনো শাড়ি আছে, অথবা কারো ধরে নিচ্ছে, মনে করি কারো ফেন্সিডিলের বোতল আছে, মনে করি কারো ইয়ারবা ট্যাবলেট আছে, আমি ধরে নিচ্ছি যে অপরাধী চক্রের সঙ্গে জড়িত। অপরাধী মানে কি তাকে গুলি করে হত্যা করা যায়? এটা মানে
মানে বিশ্বের কোন দেশে এই আইন প্রচলিত আছে যে অপরাধীকে তুমি দেখা মাত্রই তুমি গুলি করে হত্যা করবা? জঘন্যতম যে সমস্ত দেশ, সে সমস্ত দেশে তো কখনো এরকম নিয়ম প্রচলিত হয় নাই। এবং সভ্যতা, আন্তর্জাতিক আইন এবং ন্যূনতম যে আমাদের আইন বিজ্ঞানের যে ধ্যান ধারণা নীতি, সবকিছুর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয় এর মাধ্যমে, এটি কখনো গ্রহণযোগ্য নয়। স্যার, বর্ডার কিলিং কি আসলে শুধুমাত্র এই ধরনের হরহামেশা যে ঘটনাগুলো ঘটে, যেটা আপনি মেনশন করলেন স্যার, বিবেক বর্জিত কাজ, এইভাবেই কি আসলে আমরা ব্যাখ্যা করতে পারি, নাকি স্যার এটাকে আসলে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স বা এর মধ্যে কোনো স্বার্থ থাকতে পারে? দেখুন, এগুলো তো আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ে কথা বলা, এগুলোর কথা অনেক সময় নানা রকম ভাবে এগুলোর ব্যাখ্যাও বা বিশ্লেষণ হতে পারে। শুধু এই কথাগুলো করে আমি খুব ডেলিকেট ব্যাপার আর কি। আমার পক্ষে আমি আই এম নট এন এক্সপার্ট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, কিন্তু সেভাবে কথা বলা ঠিক হবে না। তবুও আমি বলি একটা কথা, আমার কাছে মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে যে ভারত যখন এরকম আচরণ করে এবং আমাদের এত প্রতিবাদ সত্ত্বেও যখন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে, তখন কেন যেন মনে হয় যে ভারত যে শক্তিশালী, তারা যদি এটা একটা প্রমাণ আমাদের সামনে সবসময় হাজির করে রাখে যে তোমরা কিন্তু একটু সাবধান থাকবে, ভেবে চিন্তে কাজ করবে, এখানে বার্তা দেবার একটা এক ধরনের মানে অভিলাষ এটার পেছনে কাজ করে কিনা, এটা কিন্তু আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না। সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। অবশ্যই আমি একটা কথা বলি যে এটা কিন্তু আমি ভারতীয় মানবাধিকার কমিশনকে আমি জানিয়েছি, চিঠিতে লিখেছিলাম যে এই ঘটনাগুলো ঘটে। আমি ভারতীয় মানবাধিকার কমিশনকে বললাম যে তোমরা কি একটা সুপারিশ করতে পারো ভারতীয় সরকারের কাছে যে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত বিএসএফ যে জওয়ানরা যারা থাকবে বা অফিসাররা থাকবে, তারা যেন সবাই বাঙালি হয়, তারা যেন পশ্চিমবাংলার নাগরিক হয়। কারণ বাঙালিকে কিন্তু গুলি করতে চাইবে না, কিন্তু আপনি অন্যখান থেকে নিয়ে আসেন, তার কিন্তু বাঙালির প্রতি যে দরদ, যে প্রেম, যে মমতা, সেটা হয়তো নাও থাকতে পারে। আমি তো অন্তত এতটুকু তোমরা করো, তোমার বাঙালিদেরকে ওখানে নিয়ে দাও, তখন দেখবে যে আপনি এবং নিশ্চয়ই যে দেখবে যে এটা হয়তো শূন্যের কোথা থেকে নিয়ে আসবে এই সীমান্তিক হত্যাগুলো। কারণ আমি আমার ভাইকে গুলি করব না, আমি আমার বোনকে গুলি করব না, তুমিও বাঙালি আমিও বাঙালি। এই যে বাঙালিত্ব, বাঙালির সঙ্গে বাঙালি, এটা দিয়েই কিন্তু আমার এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এখন ভারত সেটা করবে কিনা বা করতে চায় কিনা, এটা হচ্ছে ভারতের ব্যাপার, যেটা আপনি মেনশন করলেন স্যার। আসলে স্যার, একদম লাস্ট কোয়েশ্চেন, আমি জানি স্যার এই বিষয়টা আসলে ডিপ্লোম্যাটিক আনসার হবে, তারপরেও স্যার মানে এক্সপেক্ট করা, আমাদের জায়গা থেকে এক্সপেকটেশন রাখাটাই স্বাভাবিক। স্যার, এই বর্ডার কিলিং এর জায়গাটায় আসলে আমরা আসলে সত্যি শূন্যের কোঠায় কিভাবে নামাতে পারি, বা কোন কোন রিকমেন্ডেশন আসলে আপনার জায়গা থেকে আপনি মনে করেন আসলে এটা মনে হয় কি যে আমাদের সর্বোচ্চ পর্যায়ে এই জিনিসটা এখন নিয়ে যেতে হবে। রাইট। এটা আমাদের শুধুমাত্র যে পতাকা বৈঠক করি বা আমাদের বিজিবি প্রধান এবং বিএসএফ এর প্রধান মিলে মিটিং করে, এটি নয়। এটার জন্য একটা স্ট্রং পলিটিক্যাল উইলের ডেমনস্ট্রেশনের প্রয়োজন রয়েছে। সেটা একমাত্র আমাদের ওই রাজনীতির যে উচ্চ সবচেয়ে সর্বোচ্চ পর্যায় থেকেই এটি আসতে হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার এদেশের সাধারণ মানুষের প্রতি যার অগাধ প্রেম এবং ভালোবাসা, যিনি মমত্ব যার রয়েছে, দেশকে যিনি ভালোবাসেন, দেশকে যিনি একান্তিকভাবে উনি দিয়ে চলেছেন, উনি যদি এই প্রশ্নটি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের সঙ্গে উত্থাপন করেন, আমার বিশ্বাস যে তাহলে কিন্তু হয়তোবা ভারতের প্রধানমন্ত্রী বিএসএফকে সেই নির্দেশ দেবেন যেন আমাদের সীমান্তে এভাবে হত্যাকাণ্ড আর না হয়। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন নিউ ন্যাশন প্রেজেন্স ফেস টু ফেসে। আমরা বিশ্বাস করি সীমান্তে হত্যা এক সময় জিরোর কোঠায় নেমে আসবেন এবং বাংলাদেশে যেই ধরনের দ্বিপাক্ষিক চুক্তিগুলো হচ্ছে ভারতের সাথে, সেটা আরো সুদৃঢ় হবে এবং সীমান্তে হত্যা বন্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।